আমার শখের দোকান, আমার শখের জায়গা। আমি অনেক অনেক জায়গা থেকে ভালোবাসা পাইছি, এত এত পরিশ্রম করছি, এটা নিজের স্বপ্ন ধ্বংস হয়ে যেতেছে। আমার নিজের স্বপ্ন সব ভাঙা চুরে একদম পুরো চুরমার হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো আমার লাস্ট টাইম ভিডিওতে অনেকে অনেক ভালো ভালো কথা বলেছেন, অনেকে বুঝাইয়েছেন, অনেকে আমার ভুলগুলো বুঝিয়েছেন। আসলে মানুষের সব কিছুই যে সঠিক হবে তা না, আমার ভিতরে হাজার হাজার হাজারটা ভুল আছে, আবার আমার ভিতরে সঠিকও আছে। তাই হোক, আমার বয়স অল্প বলে যে আমি কিছু বুঝি না, কিছু জানি না তা না। সবার সিচুয়েশনে মানুষ কিন্তু শিখে যায়, সিচুয়েশনে মানুষ কিন্তু বুঝে যায় সব কিছু। যাই হোক, সবাই আমাকে বলতেছেন একটা কথাই, তানজিলা ধৈর্য ধরো, সংসার জীবনে সবাই কম বেশি পরিশ্রম করে, সবাই কষ্ট করে। ধৈর্য আমি তো সেদিন থেকে ধরা শিখে গেছি যেদিন আমি আমার নিজের কানে পাশের ঘরে সারা রাত আমার নিজের কানে শোনা বদনাম নিজের কানে শুনেছি, প্লাস পাশের বাড়িতে যখন সারা রাত আমার নামে বদনাম হয়েছে তখন আমি আমার স্বামী দুইজনে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। তখন পরের দিন সকালবেলা উঠে হাসি মুখে আপনাদের সামনে ভিডিও প্রেজেন্ট করা তানজিলা আমি। আমাকে ধৈর্য ধরার কথা, হ্যাঁ ধৈর্য অনেক রকমের হয়, আরও ধৈর্য ধরতে হবে। আমি তো আল্লাহ তালাকে সবসময় নামাজের পাটিতে যখন দাঁড়াই মোনাজাত ধরে আল্লাহকে বলি যে আল্লাহ আমার মনটা যেন শিথিল হয়ে যায়, আমার মনটা যেন একদম নরম হয়ে যায়, একদম শান্ত নদীর মতো হয়ে যায়। শোনেন, আমি না কখনো ওই কাঁদতে চাই না কখনো, কারণ আমি কোনো কিছু বলতেও চাই না। যারা আমার সাথে অন্যায় করেছে তাদের অন্যায় আল্লাহ তাআলা বিচার করুক না করুক, এটা আল্লাহ যেটা ভালো মনে করবে, যেটা মনে করবে এটা সঠিক সেটাই করুক। তাতে আমার সাথে অন্যায় করছে এজন্য আমিও তাদের সাথে অন্যায় করব, সেটা আমি কখনোই চাই না। একজনের কাছ থেকে শুনলাম যে হলো, কেউ যদি কাউকে লাথি মারে পরবর্তীতে বলে লাথি খাওয়া লাগে। তো লাথি খাওয়া লাগে, আমার সাথে অন্যায় করছে তার মানে আমি না যে এই অন্যায় করবো, এটা মনুষ্যত্ব, সব ব্যক্তি এক না। মানুষ বলে নিজেকে খুব জ্ঞানী মনে করে। আচ্ছা যাই হোক, কাকে এই কথা বলছি সে অবশ্যই বুঝতে পারবে নাকি বুঝতে পারবে না জানি না। যাই হোক, আমি কাউকে কোনো কিছু বোঝাতে চাই না। আমাকে অনেকে বলতেছিল যে এই মেয়েটা কোনোভাবেই ভালোভাবে বিজনেস করতে পারে না। এই লাস্টের ভিডিও, এই ভিডিওতে না, আমি যে ভিডিওটা লাস্ট টাইম আপলোড করলাম সেটা না, এই কয়েকদিন যাবত আমি আমার সবাই জানেন কি না জানি না, আমি কিন্তু আমার শপটা ছেড়ে দিছি। আমি কাউকে বলি নাই, আমি শুধু নিজের ভিতর রেখেছি। আর আমার ফ্যামিলির মানুষ জানে আমার শখের শোরুমটা আমি ছেড়ে দিছি, যেটা আমি এত শখ করে আমি যখন আমি অনলাইনে বিজনেস করি তখন আমি নিজের উৎসাহ থেকে, হ্যাঁ আমার হাজব্যান্ড তো ছিলই, তবে আমার যদি ইচ্ছা না থাকতো কোনোদিন ওই বিজনেস হতো না। আমি আমার শখের বিজনেসটা একদিকে বলতে গেলে নিজের হাতে শেষ করছি, একদিকে বলতে গেলে বেশি বিশ্বাস করে হাজবেন্ডের হাতে দিয়ে দিছি, সেজন্য শেষ হয়েছে। সব মিলে এখন আমি বিয়ের কয়েক মাস পরেই কিন্তু আমার বিজনেস আমি স্টার্ট করি অনলাইনে, ছোট ছোট করে। আমি রোজার মাসে রোজা, সারাদিন আমি রোজা, তারপরে সন্ধ্যার সময় আমি লাইভ করতাম, আমি ফেসবুকে আপলোড দিতাম, ফেসবুকেই করতাম। প্রথম আমার কি একটা সমস্যা হয়েছিল, প্রথম আমার যখন বিজনেসের শুরুর প্রথমটা হয়, আচ্ছা আমি যখন বিজনেসটা শুরু করি তখন তেমন কিন্তু অনলাইনে বিজনেস অত একটা ছিল না। আর আপনারা যারা আমার বিদেশ থেকে ভিডিও দেখেন তারা আমার কাছ থেকে একসাথে অনেক প্রোডাক্ট নিতেন একসাথে। আমার এরকমও গেছে যে আমি একসাথে প্রায় 2 লাখ টাকার প্রোডাক্টও একবারে ডেলিভারি দিচ্ছি এক আন্টির কাছে, হচ্ছে বিদেশে আমার গেছে লন্ডনে আমার অনেক বড় ডেলিভারি গেছে। আমি অনেক সময় আপনাদের সাথে শেয়ারও করেছি, দেখেন আমার এক পছন্দের আন্টি আমার কাছ থেকে এতগুলো ড্রেস নিয়েছে। তো যাই হোক, আমার বিজনেসটা আমি আস্তে আস্তে অনেক বড় করেছিলাম। আমি যখন শুরুর দিকে অনেক কষ্ট করে লাইভ করতাম, লাইভ করে আমি এত পরিশ্রম করছি কয়েক মাসের মধ্যে যে আমি একটা শপ নেওয়ার জন্য আমি আমার বিজনেস থেকে, আমি যেই বিজনেস শুরু করছি আমি মাত্র বেশি না, আমি 4-5টা ড্রেস নিয়ে আমার বিজনেস শুরু করছিলাম। ইনভেস্ট আমারটা আমিই করছি, কিন্তু ড্রেস নিয়ে শুরু করছিলাম। আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করছিল, না হয় পারতাম না। তো ওকে নিয়ে আমি শুরু করছিলাম। শুরু করার পরে
আমি কিন্তু অনেকগুলো ড্রেস আমি আস্তে আস্তে আমার কালেকশনে আনার পরে আমি আমার স্বপ্নে আমার উৎসাহ জাগে আমার সব। আর আমার না সেই স্কুল লাইফে থাকতে আমার মনে হতো যে আমি একটা বিজনেস করব। আমার অনেক ড্রেসের শখ, আমার অনেক শাড়ির শখ, সেই শখ আর এখন ভেতরে নাই। যাই হোক, অনেক শখ থাকতো, সেই কারণে না আমার মনে হতো যে আমি একটা মানে ছোটোবেলা থেকে আমার মনে হতো আমি একটা মেয়েদের ড্রেসের আমি নিজের একটা শোরুম নিব, যদি কোনো দিন আমি পারি, কোনো দিন বড় হই তখন। তো জানি না আল্লাহর যে রহমত, আল্লাহর যে ইচ্ছা, আমি এত তাড়াতাড়ি আমি আমার মনের ইচ্ছা পূরণ করে ফেলেছিলাম। তো বিয়ের কয়েক মাসের মাথায় কিন্তু আমি আমার শপটা নেই, প্রায় মনে হয় 8-9 না বা 1 বছর, বা আমার সঠিক মনে নেই, আমার মাথা একদম পুরো এলোমেলো হয়ে গেছে, আমার কোনো কিছু ডেট কোনো কিছু ঠিক মতো আমার মনে নাই। তো যাই হোক, পরে গিয়ে হচ্ছে আমার বিজনেস শুরু হয়, আমি একটা শপ নেই। তো তখন আমার আম্মু আব্বু মালয়েশিয়াতে ছিল, তখন মালয়েশিয়াতে থাকার কারণে তারা এখানে ছিল না। আমার আম্মু অনেকবার বলছে যে শপ নেওয়া দরকার নেই, এত বড় ডিসিশন নেওয়া ঠিক হবে না, এখনই তোমার বয়স কত, এই সেই অনেক কথাই বলে। তারপর আমি আমার বাপ মার কথা না শুনেও আমি আমার শপটা নেই, আমার হাজব্যান্ডকে নিয়েই নেই। তারপরে এই যে যখন শোরুমটা নেওয়ার পরে আমি ওই শোরুম দিয়ে আমার সংসারের বাজার টাজার আমরা সবই করতাম, ভালোভাবে চলতাম, হাসি খুশি থাকতাম, সবাই মিলে একসাথে হাসি খুশি থাকতাম। তার আগেও কিন্তু আমার জীবনে একবার ঝড় এসেছিল, অনেক বড় ঝড়। আমি আপনাদের বলছিলাম যে আমি সুসাইড করতে পর্যন্ত চলে গেছিলাম, বাট আমাকে সাপোর্ট করার মতো কেউ ছিল না। যেখানে কেউ ছিল না সে কথা আর না তুলি। তো যাই হোক, পরে গিয়ে আমি আমার জীবনটাকে আবার নতুনভাবে শুরু করছিলাম, আমার এই বিজনেসের সাথে আমার জীবনের আবার নতুন অধ্যায় শুরু হয়েছিল। মানে আমি ভেঙে যাওয়ার পরেও আবার নতুন করে শুরু করছিলাম। তো যাই হোক, তারপরে আমার যখন এই শপটা নেই তখন আমি নিয়মিত যাওয়া আসা করি, তখন তো আমার সিন নাই, তখন আমি যাওয়া আসা করি, প্রতিদিন একটা ড্রেস শ্যুট করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পাচ্ছিলাম। তারপরে আমার এই সব চলতে 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 আমার হচ্ছে শিন পেটে আসে পরে আমার একটু শরীর আস্তে আস্তে ধীরে ধীরে খারাপ হইতে থাকে। তাও যে আমি বসেছিলাম তা না, শিনকে পেটে নিয়ে আমি লাইভ করছি, শিনকে পেটে নিয়ে আমি সব করছি, শিনকে পেটে নিয়ে আমি ফটোশ্যুট করছি। আমার এমনও দিন গেছে, আগে আমার মডারেটর ছিল না, এখন আমি মডারেটর রাখছি আমার শিনের কারণে। আগে মডারেটর ছিল না, আমি নিজের অ্যান্সার নিজে দিছি, নিজে 30টা করে অর্ডার নিছি, এক সন্ধ্যায় বসে 40টা 50টা অর্ডার নিছি। সেই প্রোডাক্ট আবার সিনের বাবা প্যাকিং করে তারপর হচ্ছে ডেলিভারি দিছি। আমি সব করছি, আমি শুরু থেকে আমার সব নিজের হাতে নিজে আমি করছি সবগুলো। এখন আমি অনেক কিছু করি না, আমার একদম পুরো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার এখন। আর আমি ওই সময় আমার মোবাইল চালাইতে অর্ডার নিতে আমার মাথা ব্যথা হয়ে যেত, আমি চোখে ঝাপসা দেখতাম। তারপরে যখন আমার এই শপটা থেকে আমার ওই শপটা আরেকটা শপ, নতুন শপে যখন আমি যেই শপ এখন ছেড়ে দিছি, এই শপে আমি হওয়ার পরে আমার হাজবেন্ড আমার সাথে বেইমানি কি করছে, অনেক সময় টাকা আমাকে না বলেই নিয়ে নিত, হিসাব থেকে মিল পাওয়া যেত না। ওর পরিস্থিতিতে পড়ে এই কাজটা করছে। এটা আমি বুঝি যে আসলে মানুষ যখন পরিস্থিতিতে পড়ে তখন অন্যায়ও মনে হয় যে আমি ভালো করতেছি, বাট আমি মনে করি যখন একজনের সাথে বিজনেস, ধরেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু আমার সাথে যদি আমার একটা পার্টনারের এই বিজনেসটা হইতো, আমি যদি আমার পার্টনারের সাথে এরকম একটা অন্যায় করতাম, তাহলে আমার পার্টনার আমার সাথে কোনো দিনও বিজনেস করতো না। হ্যাঁ, বাট আমি আমার হাজব্যান্ডকে বারবার সুযোগ দিছি। তারপর এই লাস্ট টাইমের ঘটনা বলি, এর আগে অনেক ঘটনা হয়েছে, এত তো বলে আসলে মানে নিজের মনকে আরও বারবার ওইসব মনে করাইলে নিজের মনটা খারাপ হয়ে যায় আর কি। আমার নিজের শখের বিজনেসটা যখন আমার নিজের সামনে এভাবে শেষ হয়ে গেছে, তখন আমার আর মনে হয় না যে আমি কোনো বিজনেসে আগাই। তারপরেও আর কি করতে হয়। যাই হোক, আমি তারপরে এই যে আমার ডিসেম্বরে আমার যে সমস্যাটা শুরু হয়, ডিসেম্বরে আমি বেশ কিছু টাকা জমাই যে আমার হচ্ছে বিজনেসটা, আমি শিন যেহেতু হয়ে গেছে, শিন একটু বড় হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি নিজের ফিটনেসটা ঠিক করবো, ফিটনেসটা ঠিক করে আমার বিজনেসটা আমি আবার সুন্দরভাবে শুরু করব। তো এই জন্য কিছু বিজনেসের টাকা আমি জমায় রাখি, বাট ওই টাকা আমার হাজবেন্ড আমাকে না বলে একজনকে দিয়ে দেয়, সে তাদের কষ্ট সহ্য করতে পারে না, তাদেরকে দিয়ে দেওয়ার পরে সেই আমার বিজনেস
পুরো এলোমেলো হয়ে যায়, বারবার অল্প অল্প করে দেয়, কিন্তু হলো আমি ওটা ফুলফিল করে ফেলি। হ্যাঁ, এবার এতগুলো টাকা দিয়েছে, আমার ওই সময় ফুলফিল করা মানে সম্ভব না, কারণ তার আগে আমার শিন হয়েছে, সিজার হয়েছে, সিজারের প্রায় 1 লাখ টাকা, তারপরে হইলো আমার আকিকা, শিনের আকিকা সব মিলে আমাদের অনেকগুলো টাকা খরচ হয়েছে। ওই টাকা শুধু আমি আমার একা বলবো না, ওই টাকা হচ্ছে আমার হাজবেন্ডেরও। আমরা দুইজনেই ইনকাম করছি, ধরেন হয়তো আমি বেশি করছি, আমার হাজবেন্ড কম করছে, আমাদের দুইজনের এই ইনকাম। কিন্তু দুইজনের ইনকাম আমি যখন আমার কাউকে দিব, তখন তো আমি আমার হাজবেন্ডের পারমিশন নিয়েই দেবো, তাই না বলেন? আর আমার হাজবেন্ড যদি কাউকে দেয়, আমার পারমিশন নিয়েই দিবে। তো কাউকে কোনো কিছু দেওয়ার আগে আমাদের কতটুকু লাভ, কতটুকু ক্ষতি, এগুলো তো আমাদের দুইজনের বসে আলোচনা করে তারপরে দিতে হবে, তাই না বলেন? যেহেতু আমাদের দুইজনের বিজনেস, যেহেতু আমাদের দুইজনের টাকা, তো সেই কাজটা কিন্তু আমার হাজবেন্ড করে নাই, আমাকে না বলেই টাকাগুলো দিয়ে দিছে। 1 মাসের টাইম নিছে, 1 মাসের টাইমের পরে টাকাগুলো দিবে না, সে 1 মাসের টাইমের পরে ওই টাকাগুলো দেয়নি। আমি চাইলে আমার আব্বুর থেকে টাকা এনে আবার ওই বিজনেস ঠিক করতে পারতাম, ফুলফিল করতে পারতাম, বাট আমি কতবার আমার বাপের থেকে আইনা আমি আমার বিজনেসে বারবার ঠিক করব বলেন তো? বারবার ঠিক করব। শুনেন, ধরেন আপনার বিজনেসে আপনার একটা শপ আছে, এখন শপ আছে আপনার মাই, ধরেন সাপোজ আপনার মাই কেনাকাটা করলো 10,000 টাকা, এখন নিজের মার থেকে নেওয়া যায় না, কিন্তু আমি স্যাক্রিফাইস করি না। আমার আম্মু যতবার আমার শোরুমে গেছে আমি টাকা নিয়ে এনেছি, যে বিজনেস তোমাকে আমি কিছু দিলে সেটা আমার তরফ থেকে দিব, কিন্তু বিজনেস থেকে নিলে কিনেই নিতে হবে, তাই না বলেন? তো আমার হয়েছে কি, ধরেন যে বারবার ওখান থেকে টাকা নিলে, বিজনেস থেকে টাকা নিলে ওই জায়গাটা কিন্তু আমার ফুলফিল বারবার করতে 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 আমার নিজেরও একটা ধৈর্য হারা হয়ে যায়, তাই না? কয়বার আমি আমার বাবার থেকে এনে এনে দিব বলেন? কয়বার সুযোগ দেওয়া যায়? এবার মানে টাকার অঙ্ক বড় হয়ে গেছে, আমার আর ভালো লাগে নাই যে কি করলা তুমি, বারবার তুমি একই জিনিসগুলা করো। আমার আসলে আমি যখন জানতে পারি, সেই দিন মনে করেন যে প্রথম তো আমার হাজবেন্ড ভয়ে শিকারেই যাচ্ছিল না, পরে শিকারে গেছে যে আমি এই কারণে এই টাকা ওনাকে দিছি। ঠিক আছে, দিছে। আবার যেই ব্যক্তিগুলা নিছে টাকা, তারা এমন পাট নিতেছে, বড় মানে এমন মাপের ভাব নিতেছে যে তারা কিছুই জানে না। ঠিক আছে, তারা কিছু জানে না। তারপরে এমন এমন সিচুয়েশন হলো। আরেকটা জিনিস কি জানেন, আমার জীবনে যতবার বড় বড় ঝড় উঠে, ততবার আমার আম্মু আব্বু না হয় ঘুরতে যায়, না হয় ট্যুরে যায়, না হয় মালয়েশিয়া যায়, যত বড় বড় সমস্যা হয়, খালি একবারেই আমার সমস্যার সময় আমি পাইছিলাম আমার বাবা মাকে, সেই সমস্যায় হইলো আমাকে তো ফেরত দিছে। আমার কথা ওই যে আপনারা বললেন যে বাবা মা তোমাকে যদি বাড়িতে ফেরত না দিত, তাহলে তোমার সংসারটা হয়তো টিকতো না, সংসারটা থাকতো না। আমি কিন্তু সেটা বলি নাই যে আমাকে পাঠাই দিছে এজন্য আমি কষ্ট পাইছি। আমি বলতে চাইছি যে আমাকে না পাঠাই দিয়ে, আমাকে যেখানে আমার 2-3 দিন রাখা হয়েছে, সেখানে আমাকে কিন্তু 2 সপ্তাহ রাখা যাইতো না, যে ওর মনটা খারাপ, ওরে আমরা 2টা সপ্তাহ রাখি, 2টা সপ্তাহ রাখি, বুঝাই। আমাকে যেমন বোঝানো হয়েছে ধৈর্য ধরো, সংসার করো, আমার হাজব্যান্ডকেও বোঝানো উচিত ছিল। আমার হাজব্যান্ড তাইলে বারবার মানুষের পাল্লায় পড়ে আমার সাথে অন্যায় করতো না। এখন আমি এই কথাগুলো বলতে পারতাছি কেন জানেন? আমার হাজবেন্ডের সাথে আমার অনেক হয়েছে, অনেক ঝগড়াঝাটি ঝামেলার পরে এখন আমাদের সম্পর্কটা একটু মজবুত হয়েছে, যে আমি আপনাদের সামনে এই কথাগুলো বলতে পারতাছি না। তো ওই সময় তো মাথা গরম, সে ভুল করছে স্বীকারেই যায় না যে আমি ভুল করছি, আমার ভুল হয়েছে, তানজিলা আমার মাফ করে দাও। হ্যাঁ, স্বীকার গেছে, কিন্তু ওই রকম মন থেকে যে করা, মন থেকে ফিল হওয়া যে এটা তো অন্যায় হয়ে গেছে আমার ওয়াইফের সাথে, এটাও সে ফিল করে না এখন যেভাবে সে ফিল করে। তারপরে আমি এত কষ্ট পাইছি, আমার মানে ডিসেম্বর থেকে আমি মানে কাঁদতে কাঁদতে আমার মনে করেন আমার চোখের পানি শেষ হয়ে গেছে, একদম চোখের পানি শেষ হয়ে গেছে। আমি যখন কথাগুলো মনে পড়ে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। আমার নিজের মানুষগুলো আমার ধোকা দিতেছে, 2 আমার নিজের ঘরের আমার নিজের হাজবেন্ড মানুষের পাল্লায় পড়ে, নিজের মানুষের ইসে পড়ে, মানুষের ভুল বুদ্ধিতে নিজের সংসার নিজে ধ্বংস করে দিতেছে নিজে। তারপরে আমার এই বিজনেস, আমি ভাবছি যে আমি আমার সপার, আমি বারবার কেন আমি ধৈর্য নিয়ে, আমারই কেন একার এত ধৈর্য, আমার এত কেন সহ্য করতে হবে, আমি বারবার ঠিক করবো আর সে বারবার এই কাজগুলো করবে। তারপর আমি ডিসিশন নিচ্ছি আমি আর কোনো ইনভেস্ট করবো না এই বিজনেস যা মন চায় তা হয়ে যাক। আমি প্রতিদিন সন্ধ্যায় গিয়ে আমার প্রতিষ্ঠানে বসতাম, আমার শখের দোকান, আমার শখের জায়গা,
গিয়ে বসতাম, আমার সাথে আমার কত ক্লায়েন্ট দেখা করতে আসতো, আমার সাথে বসে বসে কথা বলতো, তোমাকে অনেক পছন্দ করি। আমার নিজের কতগুলা খুশি আর কতগুলা কাস্টমার হয়ে গেছিল যারা আমাকে ভালোবাসে, যারা আমার আন্টির মতো। এমনও দিন গেছে যে এক আন্টি তার হাজবেন্ড বিদেশ থেকে কিছু জিনিস নিয়ে আসছে, সে আমাকে দিতে চলে আসছে। আমি অনেক অনেক জায়গা থেকে ভালোবাসা পাইছি। আমার ইয়াং ইয়াং মেয়েরা যখন এসে আমাকে বলে যে আপু তোমার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তুমি অনেক এত অল্প বয়সে তুমি আমার ছোট হয়েও এত দূর চলে আসছো, কিন্তু এত এত পরিশ্রম করছি, এটা কেউ কোনোদিন মনে করে যে থাপ করে আমি ওই জায়গায় পৌঁছাই গেছি। তারপরে যখন আমি আমার সবটা ছেড়ে দিই, যেদিন আমি আমার সবটা ছেড়ে দেই, সেদিন আমি আমার ঘরে বসে বসে কাঁদতেছিলাম। সেদিন আমার খুব খারাপ লাগতেছিল। আমার নিজের শখের বিজনেস, নিজের শখের একটা জায়গা, নিজের শখের একটা প্রতিষ্ঠান আমি ছেড়ে চলে আসতেছি। আমি যাই নাই কে, আমার বারবার আমার হাজবেন্ড বলতেছে চলো একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে, এই যে 1 মাস হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যে একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে। ওই ফ্ল্যাটে হলো করবে, প্রোডাক্টগুলো নিয়ে রাখবে। তো আমার বলতেছে চলো, শোরুম যেহেতু ছেড়ে দিচ্ছি চলো। আমি বলি না, আমি যাব না, তোমরাই যাও, কারণ আমি গিয়ে আমি ওই জিনিস তো দেখতেই পারবো না। আমার নিজের সব জিনিস, আমার নিজের পছন্দের জিনিসগুলো যখন এরকম করে করে নিয়ে যাওয়া হবে, তারপর আমি কান্না করছি, আমার খারাপ লাগছে। আমি ভিডিওতে এসে বলি নাই যে আমার নিজের স্বপ্ন ধ্বংস হয়ে যেতেছে, আমার নিজের স্বপ্ন সব ভাঙা চুরে একদম পুরো চুরমার হয়ে যেতেছে। তারপরে আরো বেশি খারাপ লাগছে কখন জানেন, যেই মানুষগুলা টাকা নিয়ে বসে আছে, যেই মানুষগুলা হলো সেই টাকা আর ফেরত দিতেছে না, সেই মানুষগুলাই বলতেছে যে ঠিকই হয়েছে, ভালোই করছো, এই শোরুম ছেড়ে দিছে, এই শোরুমের কারণে তোমার সমস্যা হইতেছে। কিন্তু সমস্যাটা যে তারা তৈরি করলো এটা তারা স্বীকারই যায় না। একবারও আমার এসে বললো না যে তোমার শোরুমটা তোমার স্বপ্নের প্রতিষ্ঠান, তোমার শখের জায়গাটা নষ্ট হয়ে গেল, তোমার খারাপ লাগতেছে, তুমি ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে, তুমি মন খারাপ করো না, তোমার শখের জায়গা এই জায়গা। কিন্তু আমার কেউ বলে নাই যে তুমি হলো কষ্ট পায়ো না। আমার বাবা মাও পর্যন্ত বলে নাই যে, তারা জানে কিনে যে এটা আমার শখের একটা জায়গা, শখের একটা প্রতিষ্ঠান, যে একবারও কেউ বলে নাই যে তানজিলা তুমি কষ্ট পাইও না, তোমার আবার হবে, এর থেকেও বড় কিছু হবে। এটা কোনো দিন আমাকে কেউ বলে নাই। ইভেন তো যারা এই কাজটা করছে তারাই আমার বলে যে ঠিক ভালোই হয়েছে, আরো আগেই ছাইড়া দেওয়া দরকার ছিল। আমি এই কথা শুনে আমি বলে যে হ্যাঁ ঠিক আছে, আপনারা যা বলবেন তাই ঠিক। পরে এখন আমি তারপরও কি করছি জানেন, আমি আমার সব ছাইড়া দিয়ে আবার এখানে আমি আবার নতুন করে আমার আবার হেয়ার অয়েলের বিজনেস আমি স্টার্ট করছি। আমি কিন্তু বসে থাকি না, আমার যে মানুষ দাবাই নিচে পা নামাই ফেলে, তারপরও আমি বসে থাকি না, তারপরও আমি করি যে তোরা আমার কত নিচে নামাবি, আমি ততই উপরে উঠবো, আমি তোদের দেখাই দিব যে আমি কত বড় হইতে পারি। আমি নিজের করছি যে আমি একদিন আমার বাড়ি গাড়ি আমি সব করব, সব করে সবাইকে দেখাই দিব। আমি এখন ভাবি যে নিজেকে নিজে হ্যাপি রাখবো, নিজের ইচ্ছাগুলো নিজেই করব। অনেক আমার নিজের কাছে টাকা থাকা সত্ত্বেও আমি অন্য মানুষের করতে গিয়ে, চাহিদা পূরণ করতে গিয়ে আমি নিজের অনেক জামা কাপড় করতে পারি না। আমি যেইভাবে টাকা ইনকাম করছি সেভাবে আমি চাইলে আমি কিন্তু অনেক ভালো লাইফ লিড করতে পারতাম। আমি চাইলে আরো 10টা বুয়ারাইকে আমি কাজ করাইতে পারতাম, কিন্তু করাই নাই। কেন জানেন, ওই মানুষগুলোর চাহিদা, ওই মানুষগুলোকে চাহিদা ফুলফিল করতে গিয়ে আমার জীবনে আমি আসলে বেশি করতে গেছি। সবাই আমাকে এটাও বলছেন যে তুমি যত বেশি করবা তত বেশি ঠকবা, তত বেশি কাঁদবা। এজন্য আমি ভাবছি যে এখন থেকে শুধু নিজের জন্য করব, নিজের জন্য বাঁচবো, নিজের জন্য। আর এখন আমার একটা ছেলে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ছেলে হওয়ার পরে লাইফটা অনেক কঠিন একটা সময় পার করছি। ছেলে হওয়ার আগে একটা ধাপ গেছে, কিন্তু ছেলেটা হওয়ার পরে অনেকগুলা ধাপ আমার পূরণ করতে হয়েছে। আমার ছেলেটা কান্না করতেছে, আমি মনে হয় না ভিডিও আর বেশি বড় করতে পারবো। আমার যখন আমার কি বলতে চাই আমি ভুলে যাইতেছি। হ্যাঁ, আমার ঠিক নাই। আমার
আমার কালকে একটা এক্সাম আছে, পরে একটা এক্সাম আছে, মানে একটু মানে খুব মোড সুইং হচ্ছে, মানে নিজের ভিতরে থাকতে পারছি না, মনে হইতেছে যে একটু ঘুরতে যাওয়া দরকার, নিজের মাইন্ডটাকে, নিজের মেন্টালিটিকে একটু ফ্রেশ করবো। নিজের মাইন্ডটা ফ্রেশ না করলে মানে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এখন একটা ফ্ল্যাট নিছি, ফ্ল্যাটের মধ্যে বিজনেস করতেছি। এখন আমার বিজনেস আরো অনেক অনেক প্রোডাক্ট আমি আবার নতুন করে অল্প কিছু পরিসরে ইনভেস্ট করে এখন আবার নতুন করে করতেছি। এবার সিনের বাবা বলছে যে এবার আমি আর তোমার সাথে কোনো করব না, এবার আমি এই জন্য আমি এবার ওইভাবে যে অনেক মন দিয়ে বিজনেস করতেছি তাও না, কারণ আমার সাথে বারবার অন্যায় হয়েছে, এবারও হইতে পারে আমার বারবার মনে হয়। এই জন্য আমি এখন মন দিয়ে কোনো কিছুই করি না, যা হবে হোক। আমি আমার মতো পরিশ্রম যতটুকু করে যতটুকু আটকাই নিতে পারবো ততটুকুই আমি আস্তে আস্তে আমার নিজের স্বপ্নগুলো পূরণ করব। আমার এখন নতুন কিছু প্রোডাক্ট আছে, আপনারা সবাই নিয়ে ট্রাই করবেন, যে দেখবেন যে কেমন আপনাদের কাজ হয়। যেমন ফেস প্যাক, তারপর হেয়ার অয়েলটাও অনেক ভালো, আমি নিজেও ব্যবহার করি, হেয়ারের অনেক গ্রোথ হয়। তারপরে হচ্ছে আমাদের কিছু ফেস প্যাক আসছে, তারপর ড্রেসও আমি হয়তো এখন হলো ওই ফ্ল্যাটেই রেখে করব। ফ্ল্যাটের ভাড়া বেশি না, আমার ফ্ল্যাটের ভাড়াই হলো আপনার কত টাকা, 4,000 টাকা, হয়তো বা টিয়ে দিয়ে হয়তো বা 4.5 বা 5 আসতে পারে বিল টিল দিয়ে। তো এই জন্য আমি এখন একদম কম দামে একটা ফ্ল্যাট নিয়েছি। আগে আমি হইলো আমার দোকানের ভাড়াই দিতাম হইলো 30,000 টাকা, সব মিলে আমার প্রায় 40-50,000 টাকা খরচ হয়ে যেত। তারপর আমার বিজনেস আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো সেল হইতো। আমার কুষ্টিয়ার কিছু ধরা কাস্টমারই ছিল, কিছু আন্টিরা ছিল, কিছু আপুরা সবসময় ঈদের সময় আমার সব থেকে কেনাকাটা করতো। তারপরে কোনো ওকেশন হইলে আমার সব থেকে কেনাকাটা করতো। শুধু আমি না, আমার শপের যে কাজ করে আমার ছোট ভাই দেবর বলি আমি, ও খুব কষ্ট পাইছে, যে ভাবি আমার খুব কষ্ট লাগছে এই শপটা ছেড়ে দিয়ে। আমি বললাম যে কষ্ট পাইস না, তুই আমাদের সাথে থাকবি, আমিও যেই কাজেই করব তুই আমাদের উপর একটা হয়ে গেছিস, তুই আমি যেই কাজেই করব তোর সাথে নিয়েই করব, তুই তোর লাইফ নিয়ে চিন্তা করিস না। ও এখন এই যে আমাদের সাথেই থাকে, কাজ টাজ করে। আমি বলছি যে সমস্যা নাই, তোর বেতন আমি ওরকমই দিব, খালি ভাই তুই একটু পরিশ্রম করিস। ভাবি দেখ কি অবস্থায়, কোন জায়গা থেকে কোন পর্যায়ে চলে আসছি। ও শুধু বলে যে ভাবি ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে, আমি আসি পাশে, আপনি খালি সেল করার করে দিবেন আর আমি সব করে দিব। তো ছেলেটা খুব ভালো, ও সব হেল্প করে। এখন সিনের বাবাও অনেক পরিশ্রম করতেছে। এখন মানুষ তো পরিবর্তন হয়, তাই না? অনেকের হাজবেন্ড নেশা করে, ওয়াইফকে মারধর করে, অনেক অত্যাচার করে, বা অন্য মেয়েদের উপর আমার হাজবেন্ড এখন একটা ভুল করে ফেলছে, সে বলছে যে আর করবে না, বারবার করছে ঠিক আছে, এবার বলছে যে আর হবে না, আমি সব ঠিকঠাক করে নিব। আর এবার ওই সব পরিশ্রম করতেছে, ওই সব বিজনেস করতেছে। আমি যেন বেশি করি না, যতটুক করা দরকার, যতটুক না করলেই নয়। আমি এখন একবার ফেলে দিলেও আমার এই হাজবেন্ড পরে ওর জন্য খারাপ লাগবে। আর ও হলো স্টুডেন্ট মানুষ, ওর এখন দরকার, ও যখন চাকরি পাবে তখন তো আমার ছেলেকে আমাকে ওই খাওয়াবে, তাই না? এই জন্য আমি সব ভুলে যাই, আবার নতুন করে ঠিক করার চেষ্টা করি। তো যাই হোক, আপনারা অনেকেই আমাকে করতেন যে তোমার দ্বারা কোনো বিজনেসই হবে না, কাপড়ের বিজনেস কি হইলো, শেষ হয়ে গেল নাকি? না, আমার দ্বারা সব বিজনেস হবে। হয়তো বা আমার পরিস্থিতি, আমার সাথে কিছু অন্যায় হয়ে গেছে, এই জন্য আমি একদম বারবার পতন হয়ে যেতেছি, বারবার আমি নিচে ডাউন হয়ে যেতেছি বারবার। তবে না, এবার আমি অনেক কঠোর হয়েছি, অনেক শক্ত হয়েছি। আর এবার অনেক কিছু হওয়ার পরে এবার আমার শ্বশুর বলছে যে যত যাই কিছু হয়ে যাক আমি আসি, তুমি বাড়িতে থাকবা, যত যে যাই বলুক আমি প্রতিবাদ করব। তো শ্বশুরের একটা কথার কারণেই আমি আসি এখানে। আর দেখি কি হয়, জীবনে কত দূর কি পর্যায়ে কোন পর্যায়ে নিয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যে যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই দোয়া করি। আর আমি যেন আমার যেহেতু কুষ্টিয়া থেকে আমার এত বড়
আমার একটা শপ, আমি নিজের স্বপ্ন ভেঙে ফেলছি, আমার আর কুষ্টিয়াতে শপ নেওয়ার কোনো ইচ্ছা নাই। যদি পারি কোনোদিন নিজের একটা বুটিক হাউসের মতো নিজের একটা শপ নেব। সেই শপটা হলো আমি ঢাকাতে চেষ্টা করব, যেহেতু আমি ঢাকাতে আমার একটা নিজস্ব একটা জায়গা করতেছি, সেখানে আমি আমার নিজের সব কিছু নতুন করে শুরু করব। সেটা আপনাদের সাথে আরেকদিন আমি একটা শেয়ার করবো না। তার পেছনে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, অনেক কিছু করেই করছি। তো যাই হোক, আজকে আর কথা না বাড়াই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।